This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ইউজিসি নেটের প্রশ্নফাঁস বিতর্ক তো চলছে, তা আমরা জানি। ইতিমধ্যে দায়িত্ব পেয়ে তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। মামলা রুজু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবারই ইউজিসি নেট বাতিল করে শিক্ষা মন্ত্রক। এই সংক্রান্ত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয়। সিবিআই তদন্ত শুরু করে দিচ্ছে, ঠিক কোন পথে এই তদন্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং এখনো পর্যন্ত ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, শিক্ষা মন্ত্রকের সচিব তার তরফ থেকে সিবিআইকে একটি চিঠি দেওয়া হয়েছে যে তাদের কাছে নির্দিষ্ট সূত্র মারফত বা বলা চলে নির্দিষ্টভাবে যে সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, তাদের কাছে একটা রিপোর্ট এসে পৌঁছেছিল বা তাদের কাছে সূত্র মারফত তারা জানতে পেরেছিলেন যে এই ইউজিসি নেট 2024 পরীক্ষার ক্ষেত্রে গড়মিল থাকতে পারে বা কোনো রকম সমস্যা তৈরি হতে পারে। সেই ভিত্তিতেই তারা সিবিআইকে একটি চিঠি লেখেন এবং তদন্তের দাবি করেন এবং সেই সূত্রেই সিবিআই আজকে একটি এফআইআর বা মামলা রুজু করেছে। 420 ধারা অর্থাৎ প্রতারণা এবং 120 অপরাধমূলক ষড়যন্ত্র, এই দুটি ধারার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এবং আমরা দেখেছি এর আগে যে নিট পরীক্ষাতেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল, আর এক্ষেত্রে নেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আগাম একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো এবং শুধু সতর্কতামূলক ব্যবস্থায় নয়, একেবারে সরাসরি শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কিন্তু সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হলো। ফলে এবার সিবিআই তদন্ত করে দেখবে যে যেভাবে তাদের কাছে সূত্র মারফত খবর এসেছিল, অর্থাৎ সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট, তারা যে ইনফরমেশনটা দিয়েছিলেন সেই ইনফরমেশনটা কোথা থেকে এসে পৌঁছলো এবং কোথা থেকে কোনো রকম সমস্যার সৃষ্টি হতে পারত, সেই সমস্ত বিষয়ে তারা এবার তদন্ত করে দেখবে। একদম ধন্যবাদ। আর নেট বিতর্ক চলছে আমরা জানি, মাঝে আসরে কে এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নির্দিষ্ট প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের স্বার্থ রক্ষায় সরকারের মূল লক্ষ্য জানাচ্ছেন শিক্ষামন্ত্রী। प्राथमिक जानकारी के अनुसार कुछ एरर स्पेसिफिक रीजन में सीमित है। पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो जो इसमें दोषी पाया जाएगा, इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। सरकार एक हाई लेवल कमेटी गठन करने जा रही है। एनटीए की स्ट्रक्चर, एनटीए की फंक्शनिंग, उस उच्च स्तरीय कमेटी से रिकमेंडेशन अपेक्षित रहेगी। मैं सभी से अनुरोध करता हूं, इस संवेदनशील इशू पे किसी भी तरह की अफवाह फैलाने का कोशिश ना किया जाए या सारे चीजों को राजनीतिक दृष्टि से देखा ना जाए। ঘটনার নৈতিক দায়িত্ব নিলেন ধর্মেন্দ্র প্রধান। ব্যবস্থায় ত্রুটি আছে, তা সংশোধনের প্রয়োজন জানাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ফুল পেন, we are taking responsibility. We have to rectify the system. Very soon we'll come out with dates. We'll see how student will be less burdened with the examination, but quality and transparency will be there. এদিকে নেটের আগে আমরা কি দেখেছি, ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট, সেখানেও বিস্তর অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। আর এবার এই বিষয়ে মুখ খুললেন প্রশ্নফাঁস চক্রে অন্যতম চক্রে হিসেবে অভিযুক্ত বিহারের বাসিন্দা অমিত আনন্দ। আর সেই সূত্রেই সামনে এসেছে বড়সড় এক জালিয়াতির জাল। নিটের প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় হচ্ছে। ইতিমধ্যেই 13 জনকে গ্রেফতার করা হয়েছে। নিটের প্রশ্নফাঁসের 4 মূর্তি সামনে আসছে। প্রশ্নফাঁসের মূল চক্রী হিসেবে নাম এসেছে সিকান্দার প্রসাদ যাদবেন্দুর। পুলিশের জালে 22 বছর বয়সী অনুরাগ যাদব, বিহারের নগরপুর দানা পরিষদের ইঞ্জিনিয়ার সিকান্দারের ভাগ্নে। অনুরাগ স্বীকার করেছে সে আগেই প্রশ্নপত্র হাতে পেয়েছিল। গ্রেফতার করা হয়েছে অনুরাগের কাকা অমিত আনন্দকে। অমিত জেরায় স্বীকার করেছে পরীক্ষার একদিন আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ধৃতদের জেরায় বারবার উঠে আসছে একটা নাম, নীতিশ কুমার। নীতিশ অপরাধ গ্যাংয়ের অন্যতম সদস্য। এর আগে বিপিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে জেল কেটেছে নীতিশ কুমার। রীতিমতো নেটওয়ার্ক তৈরি করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র কেনাবেচা চলে। পুলিশের দাবি, ধৃতদের জেরায় জানা গেছে নিট পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন।
পরীক্ষার্থী পিছু নেওয়া হয় 30 থেকে 32 লক্ষ টাকা। অমিত আনন্দের ফ্ল্যাট থেকে নিটের প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, অমিত কবুল করেছে যে ব্যক্তিগত কাজে সে সিকান্দারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। পরীক্ষার প্রশ্ন আগে থেকে পেতে সে সাহায্য চেয়েছিল সিকান্দারের। সেই মতো সিকান্দার নিটের আগের দিন 4 পরীক্ষার্থীকে অমিতের কাছে নিয়ে যায়। ওই পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর মুখস্থও করায় অমিত। সিকান্দারের দেওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অমিতকে। নিট দুর্নীতিতে আগেই গ্রেফতার আরও এক দালাল নীতিশ কুমারও। এর মধ্যেই ফেটেছে আরেক বোমা। নিট দুর্নীতিতে নাম জড়ালো বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবের। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার দাবি, তেজস্বীর সঙ্গে সিকান্দারের যোগাযোগ ছিল। বিহারের পূর্ত দপ্তরের দায়িত্বে ছিলেন তেজস্বী। সেই সুবাদেই সিকান্দারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ। লালু প্রসাদের পরিবারের সঙ্গে সিকান্দারের যোগাযোগের অভিযোগও তুলছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। उस समय जब मंत्री यहाँ के तेजस्वी यादव जी थे, तेजस्वी जी अपने आप सचिव प्रीतम कुमार के संदर्भ में स्पष्ट करें कि वो आज भी उनके आप सचिव हैं। गिरफ्तार जेई सिकंदर जादवेंदु के संदर्भ में खुलासा करें कि कौन है ये सिकंदर कुमार जादवेंदु। रांची जेल में मुख्यमंत्री लालू प्रसाद यादव जी जब बंद थे तो इनके सेवा सुरसा में लोग कहते हैं कि लगे रहते थे। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা দুর্নীতির প্রতিবাদে দিনভর বিক্ষোভ প্রদর্শন হয়। লখনউ, দিল্লি, রায়পুর সহ একাধিক জায়গায় পথে নামেন পড়ুয়ারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে ইএইউ এর কাছে রিপোর্ট পাঠিয়েছে। এদিকে কলকাতা, রাজস্থান এবং বম্বে হাইকোর্টে নিট সংক্রান্ত মামলার শুনানির ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ। দেশের বিভিন্ন প্রান্তে হাইকোর্টের মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের জন্য আবেদন জানিয়েছিল পরীক্ষার নিয়ামক সংস্থা এনটিএ। মামলায় নোটিশ জারি করলেও হাইকোর্টে বিচারাধীন মামলাগুলি একসঙ্গে 8 জুলাই শীর্ষ আদালতে শুনানি হবে। নেট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর নিট নিয়ে পুনর্বার পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে যারা গ্রেস মার্ক পাচ্ছে তারা পরীক্ষায় বসবে। কিন্তু সমগ্র নিট পরীক্ষা বাতিল নিয়ে বিভিন্ন মহল থেকে যেভাবে আওয়াজ উঠছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কী পদক্ষেপ করবে, কিভাবে এই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসবে, এখন নজর থাকছে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দিল্লির মুখ্যমন্ত্রী জামিন পেলেন আবগারি দুর্নীতি মামলায়। অরবিন্দ কেজরিওয়ালে তার জামিন মঞ্জুর হলো। 1 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দেওয়া হলো। জামিনের 48 ঘন্টা স্থগিতাদেশের আবেদন করে ইডি। ইডির আবেদন খারিজ বিচারকের। राउज एवेन्यू कोर्ट में लिकर पॉलिसी के मामले में माननीय चीफ मिनिस्टर अरविंद केजरीवाल जी को बेल ग्रांट कर दी गई है। अरविंद केजरीवाल जी को 1 लाख रुपए के निजी मुचलके पर जमानत दी गई है। दोपहर बाद अरविंद केजरीवाल जी जेल से बाहर आ जाएंगे। ये एक बहुत बड़ी जीत है। ये जमानत इस बात का संदेश है कि देश के अंदर न्याय व्यवस्था कायम है। एक झूठा, बेबुनियाद, फर्जी तथ्यों के आधार पर केजरीवाल और आम आदमी पार्टी की राजनीति को खत्म करने के लिए जो मामला बनाया गया था, भारतीय जनता पार्टी के द्वारा बनाया गया था, बीजेपी की सरकार के द्वारा बनाया गया था, आज उस अभियान पर, उस मुहिम पर, उस गंदी साजिश पर न्यायपालिका का तमाचा पड़ा है। এই মুহূর্তের একটি খবরের দিকে নজর রাখতেই হবে। নবনির্বাচিত 2 বিধায়কের শপথ নিয়ে জটের আশঙ্কায় বিধানসভা। কারণ রাজভবনে জবাব নিয়ে বিস্মিত বিধানসভা। কেন বলা হচ্ছে জানাবেন আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, জট কেন, মানে জটের আশঙ্কা কেন করা হচ্ছে? দেখো, 4 তারিখে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াজ হোসেন 2 নবনির্বাচিত বিধায়ক, তাদের ফলাফল প্রকাশ হয় আজকে 20 তারিখ। এর মধ্যে বিধানসভা কর্তৃপক্ষ এই 2 বিধায়কের শপথের বিষয়ে চিঠি দিয়েছিল রাজভবনকে। রাজভবন থেকে একটা প্রত্যুত্তর এসছে এবং সেই প্রত্যুত্তরের শপথ কবে হবে, কোথায় হবে, সেই সমস্ত বিষয়ে কিছুই লেখা হয়নি। বরং রাজভবনের তরফ থেকে আজ বিধানসভায় আসা যে চিঠি, সেখানে তারা জানতে চেয়েছেন প্রবীণ মহিলা বিধায়ক কে আছেন,
পুরনো, সব থেকে পুরনো তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি বিধায়ক কে আছেন এবং নবীন বিধায়ক কে আছেন, এই ধরনের চিঠি পাওয়ার পর বিধানসভা কর্তৃপক্ষ গোটা বিষয়টিকে ইতিবাচক নয় বলেই তারা মনে করছেন এবং তাদের বক্তব্য এই ধরনের বিচিত্র চিঠির কি প্রয়োজনীয়তা রয়েছে এবং শপথের সঙ্গে এর কি সম্পর্ক রয়েছে তা নিয়েও তারা প্রশ্ন তুলছেন। উল্টো দিকে রাজভবনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই বিষয়ে চিঠি আসার কথা ছিল পরিষদীয় দপ্তর থেকে, সেটাই রীতি, কিন্তু এবার সমস্ত রীতি ভেঙে নবান্নের পরিবর্তে পরিষদীয় দপ্তরের পরিবর্তে চিঠি বিধানসভা কর্তৃপক্ষ পাঠিয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে এই শপথ গ্রহণকে ঘিরে কিন্তু রাজভবন এবং নবান্নের সংঘাত আরো একবার সামনে আসছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ধন্যবাদ। শিক্ষা দুর্নীতির পর এবার সাইবার প্রতারণা। বৃহস্পতিবার সকাল সকাল রাজ্যের 3 জায়গায় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, দিল্লি সাইবার প্রতারণা কাণ্ডে হানা ইডি। ভোট মিটতেই রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। বৃহস্পতিবার 7 সকালে হাওড়ার শালকিয়া ও লিলুয়াতে ইডি হানা। অন্যদিকে বেলঘড়িয়ায় হানা ইডি আধিকারিকদের। সূত্রের খবর, সাইবার প্রতারণা মামলায় এই হানা। শালকিয়া বাধাঘাট এলাকায় শ্রীরাম ঠ্যাং রোডের একটি আবাসনে তল্লাশি চালায় ইডি। মনোজ দুবে নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা। মনোজ দুবের ভাই জড়িত থাকার অভিযোগ। মনোজকে জিজ্ঞাসাবাদ 5 ইডি আধিকারিকের। লিলুয়ার চকপাড়া তেঁতুলতলায় কেন্দ্রীয় এজেন্সির হানা। বিজয় সাউ নামে এক ব্যক্তির বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। প্লাস্টিকে দানা ফানার কাজ করেন যত তো আমরা জানি। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না, সোশ্যাল ম্যান আছে, বিজনেসম্যান লোক আছে, আর মানে এরকম মানে ভিতরে কি ওর ভাই কি করে না করে সেটা সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরের ব্যবসায়ী রমেশ প্রসাদের বাড়িতে ইডি অভিযান। সূত্রে খবর, 6 মাস আগে এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে এসেছেন ওই ব্যবসায়ী। ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে যান বেলঘড়িয়ার দেশপ্রিয় নগরে। এই সেই আবাসন, এই আবাসনেরই 1 তলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে থাকেন রমেশ প্রসাদ নামে এক ব্যক্তি। এই ব্যক্তি, তার সম্বন্ধে ইডি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, সাইবার প্রতারণা মামলায় তার বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রমেশ প্রসাদ কলকাতায় বসে চালাতেন অনলাইন প্রতারণা। কলকাতায় তৈরি করা হয়েছিল অফিস। অনলাইন প্রতারণার প্রথম মামলাটি রুজু হয় পাটনায়। দিল্লি, পাটনা, কলকাতা জুড়ে চলতো এই প্রতারণা। নতুন কিনেছে রমেশ প্রসাদ, আমরা তো ঠিক হয়তো চকিত হয়ে গেছি। বলছে বড় স্ক্যাম হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তোলাবাজের অভিযোগকে কেন্দ্র করে অশান্তি। সিউড়ি 1 নম্বর ব্লকের কোরিদ্ধায় পঞ্চায়েতের ঝোড়োমাঠ এলাকায় উত্তেজনা। বিজেপির অভিযোগ, 100 দিনে মজুরির টাকা থেকে ভাগ চায় তৃণমূল কর্মীরা। টাকা না দেওয়ায় বাড়ি ঢুকে মহিলাদের ব্যাপক মারধর করা হয়। পাল্টা তৃণমূলের দাবি, মন্দির তৈরির জন্য চাঁদা চাওয়া হয়। বিজেপির সমর্থকরা চাঁদা দিতে রাজি হয়নি, তারাই তৃণমূল সমর্থকদের মারধর করে। ঘটনায় আহত 4 জন। ভোট মিটতেই রাজ্য পুলিশে একাধিক রদবদল। বিধাননগর পুলিশ কমিশনার বদল হলো। গৌরব শর্মার বদলে বিধাননগরের নতুন সিপি মুকেশ কুমার। গৌরব শর্মা রাজ্য পুলিশের STF এর IG পদে বদলি হলেন। পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার পুলিশ সুপার বদল। নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার এসপিদের সরায়। ফের পুরুলিয়ার এসপি করা হলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফিরলেন ধৃতিমান সরকার। বিধানচন্দ্র রায়কে বীরভূমের জেলা শাসক পদে ফিরিয়ে আনা হলো। নির্বাচন কমিশন বিধানচন্দ্র রায়কে ভোটের আগে সরিয়ে দিয়েছিল। বর্ধিত প্রস্টেটের অসুখের চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করলো কলকাতার RG স্টোন ইউরোলজি অ্যান্ড ল্যাপ্রোস্কোপি হাসপাতাল। মাত্র 15 দিনে নতুন এই প্রযুক্তির সাহায্যে 10 জন রোগীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নতুন এই প্রযুক্তিটি হলো ন্যানো স্লিম মিলের, যা পূর্ব ভারতে এই হাসপাতালে প্রথম ব্যবহার শুরু হলো। এই মেশিনে 150 ওয়াটের হলমিয়াম লেজার ব্যবহৃত হওয়ায় প্রস্টেটের অসুখের চিকিৎসা নিখুঁতভাবে সম্ভব। এর ফলে সংক্রমণ ও রক্তক্ষরণের আশঙ্কা প্রায় নেই বললেই চলে, জানিয়েছেন চিকিৎসকরা। রিসেন্ট যে জিনিসটা আমরা নতুন RG স্টোন ইউরোলজিতে ফার্স্ট টাইম নিয়ে এসেছি হচ্ছে মিনিমালি ইনভেসিভ লেজার সার্জারি। তো আপনাদের এটাও জানিয়ে দিই দ্যাট RG ইউরোলজি ইজ অলসো দ্য ফার্স্ট হসপিটাল যে 150 ওয়াটের কোয়ান্টা লেজার দিয়ে প্রস্টেট সার্জারি স্টার্ট করেছে। পেশেন্টের বেনিফিট হলো মানে ইজ অফ ইউজ, পেশেন্টের সাফারিং কম, পেশেন্টের আর্লি ডিসচার্জ, পেশেন্টের লেস অ্যামাউন্ট অফ ক্যাথেটারাইজেশন টাইম।